আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8-এর লেসন 10 রোয়াল্ড ডালের লেখা তার আত্মজীবনীর একটি অংশ টেলস অফ চাইল্ডহুডকে নিয়ে। প্রথমে আমরা এই টাইটেলটির বাংলা অর্থটা কি সেটি আমরা জেনে নিই। টেলস মানে হচ্ছে গল্প, আর চাইল্ডহুড মানে হচ্ছে শৈশবকাল। আমরা প্রত্যেকেই আমাদের শৈশবকাল বা ছোটোবেলা বা আমাদের শিশুকাল পার করে এসেছি। তো আমাদের সেই শৈশবকাল, সেই ছোটোবেলাকে বলা হয় চাইল্ডহুড। তো আমাদের এই শৈশবকালে অনেক ভালো স্মৃতি রয়েছে, অনেক আনন্দের স্মৃতিও রয়েছে, আবার কারো কারো ক্ষেত্রে কোনো কষ্টের স্মৃতিও রয়েছে। তো সুখ দুঃখ, ভালো মন্দ, ভালো খারাপ সব কিছু মিলিয়ে আমাদের মনের মধ্যে একটি স্মৃতি রয়েছে যে আমরা আমাদের ছোটোবেলাতে আমাদের জীবনটা কিভাবে কাটিয়েছিলাম, আমাদের ছোটোবেলাতে কি কি ভালো ভালো জিনিস আমাদের সঙ্গে ঘটেছিল, আবার কারো কারো ক্ষেত্রে কোনো ভয়ঙ্কর জিনিস বা কোনো খারাপ জিনিসেরও অভিজ্ঞতা থাকতে পারে। তো সব কিছু মিলিয়েই আমাদের একটি স্মৃতি থেকে যায়। তো আমরা বড় হলেও কিন্তু আমরা সেই শৈশবকালের স্মৃতি কিন্তু ভুলতে পারি না। তো এখানে আমাদের লেখক রোয়াল্ড ডাল তিনি তার এই টেলস অফ চাইল্ডহুড এই ব্রোজ পিসে তিনি তার নিজের জীবনের কাহিনী তিনি তুলে ধরেছেন। তো টেলস অফ চাইল্ডহুড এই যে টাইটেল, এর অর্থ হচ্ছে শৈশবকালের গল্প বা ছোটোবেলার গল্প বা শিশুকালের গল্প। চাইল্ডহুড মানে শৈশবকাল। তো বললাম যে চাইল্ডহুড পিরিয়ড আমরা সকলেই পার করে এসেছি। তো এই শৈশবকালের গল্পগুলোই তিনি তার এই প্রোজ পিসে তুলে ধরেছেন। তো মূল গল্পটি শুরু করার প্রথমে আমরা রোয়াল্ড ডাল সম্পর্কে দু চার কথা জেনে নিচ্ছি। লেটস স্টার্ট। রোয়াল্ড ডাল 1916 to 1990। রোয়াল্ড ডাল তিনি জন্মগ্রহণ করেছিলেন 1916 সালে এবং মারা গিয়েছিলেন 1990 সালে। ওয়াজ আ ব্রিটিশ নোভেলিস্ট। তিনি ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পের লেখক, পোয়েট, কবি, ফাইটার পাইলট অর্থাৎ যুদ্ধ বিমানের চালক, অ্যান্ড স্ক্রিন রাইটার এবং চিত্রনাট্যকার অর্থাৎ তিনি সিনেমার জন্য, তিনি মুভির জন্য লেখালেখি করতেন। ডাল রোজ টু প্রমিনেন্স। ডাল প্রসিদ্ধি লাভ করেছিলেন। প্রমিনেন্স মানে হচ্ছে প্রসিদ্ধি লাভ করা বা বিখ্যাত হওয়া, ফেমাস হওয়া যাকে বলা হয়। তো ডাল তিনি প্রসিদ্ধি লাভ করেছিলেন ইন দ্য 1940s, 1940-এর দিকে, উইথ ওয়ার্কস ফর বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। তিনি শিশুদের জন্য এবং বড়দের জন্য অর্থাৎ উভয়ের জন্যই তিনি লেখালেখি করেছিলেন। অ্যান্ড বিকেম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথার্স। এবং তিনি হয়ে উঠেছিলেন বিশ্বের মধ্যে সব থেকে বেশি বিক্রিত লেখকদের মধ্যে একজন বিখ্যাত লেখক। অর্থাৎ তিনি একজন বিখ্যাত লেখক ছিলেন, তার লেখা বই প্রচুর বিক্রি হয়েছিল, অনেক বিক্রি হয়েছিল, সেই জন্য বলা হচ্ছে বেস্ট সেলিং অথার্স। হিজ ওয়ার্কস ইনক্লুড, তার কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ। তার লেখা কিছু বই, সেগুলোর এখানে কথা বলা হচ্ছে। একটি হচ্ছে জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, ম্যাটিলডা, দি উইচেস অ্যান্ড জর্জ মার্ভেলাস মেডিসিন। তো এগুলো হচ্ছে তার লেখা কিছু বিখ্যাত গল্প। তো এখানে বলে রাখি যে চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি এটি একটি হলিউডের সিনেমা রয়েছে। এই সিনেমাটি সম্ভবত 2005 সালের দিকে রিলিজ হয়েছিল। তো এই সিনেমাটা তোমরা দেখতে পারো, ছোটদের জন্য এটি একটি দেখার একটি আদর্শ ভালো একটি সিনেমা, বেশ ভালো লাগে। আমিও দেখেছিলাম, আমি যখন ছোট ছিলাম তখন এই চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি এই সিনেমাটি আমি দেখেছিলাম। ইংলিশে আছে, হিন্দি ভার্সনও পাওয়া যায়। তো খুব সুন্দর একটি সিনেমা, তোমরা চাইলে সময় করে তোমাদের অবসর সময়ে তোমরা দেখো। তারপরে আরেকটা সিনেমা আছে ম্যাটিলডা। এটাও একটা সিনেমা আছে যেটি একটু পুরনো সিনেমা, 1996 সালের দিকে রিলিজ হয়েছিল। তো এই সিনেমাটাও ভালো, ছোটদের জন্য এটি একটি সিনেমা, বেশ এটি দেখলে তোমরা এন্টারটেনমেন্ট পাবে এর মধ্যে। তো এই দুটো আমি সিনেমা দেখেছি, তো খুব ভালো সিনেমা। তো রোয়াল্ড ডাল তিনি বিশেষ করে তিনি তার যা গল্প লিখেছেন সে তো লিখেছেনই, কিন্তু তিনি এই সিনেমা, মুভি এসবের তার লেখা গল্পগুলো কিন্তু পরবর্তীতে সিনেমা বা মুভিতে অ্যাডাপ্ট করা হয়েছিল। তো চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি এটাও একটি দারুণ মুভি, আর ম্যাটিলডাও এটি একটি ভালো মুভি। তো তার লেখা কিছু বিখ্যাত গল্প আমরা এখানে জানলাম। তারপরে বলছে দেখো, দ্য প্রেজেন্ট টেক্সট, বর্তমান পাঠ্য অংশটি, ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম হিজ অটোবায়োগ্রাফি। উদ্ধৃত করা হয়েছে তার আত্মজীবনী থেকে। এক্সার্প্ট মানে হচ্ছে উদ্ধৃতাংশ, মানে নেওয়া হয়েছে, অর্থাৎ তার লেখা একটি আত্মজীবনী রয়েছে, অটোবায়োগ্রাফি রয়েছে। আত্মজীবনী কাকে বলা হয়? আত্মজীবনী, আত্ম মানে হচ্ছে নিজের, আর জীবনী মানে হচ্ছে জীবনের ঘটনা বা জীবনের কাহিনী। তো নিজের জীবনের কাহিনী, সেটি হচ্ছে অটোবায়োগ্রাফি। যেমন ধরো তুমি তোমার নিজের জীবনের কাহিনী যদি লেখো, তো সেটি হবে তোমার লাইফের এটি একটি অটোবায়োগ্রাফি, সেটিকে আত্মজীবনী বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার নিজের জীবনের কাহিনী নিজেই লেখে, তো সেটি হয়ে যাবে অটোবায়োগ্রাফি, মানে আত্মজীবনী।
আত্ম মানে নিজের, সে নিজেই তার নিজের জীবনী লিখছে যেহেতু সেটাকে বলা হচ্ছে অটোবায়োগ্রাফি। তো আমাদের এই লেখক রোয়াল্ড ডাল তিনিও তার অটোবায়োগ্রাফি লিখেছিলেন, তার আত্মজীবনী লিখেছিলেন, সেটির নাম হচ্ছে বয় টেলস অফ চাইল্ডহুড। তার লেখা অটোবায়োগ্রাফিটার নাম হচ্ছে, আত্মজীবনীর নাম হচ্ছে বয় টেলস অফ চাইল্ডহুড। তো তোমাদের যে পাঠ্য বইতে যে অংশটি তুলে দেওয়া আছে সেই অংশটি এই বইটি থেকেই, তার এই অটোবায়োগ্রাফি বয় টেলস অফ চাইল্ডহুড থেকেই নেওয়া হয়েছে। আজকে আমরা এই গল্পটির শুধু পার্ট 1টি নিয়ে আলোচনা করব। দেখো, লেটস রিড। মাই ফাদার, আমার বাবা, হ্যারল্ড ডাল অর্থাৎ রোয়াল্ড ডাল তিনি এখানে স্পিকার, তিনি এখানে বক্তা। রোয়াল্ড ডাল তিনি বলছেন যে আমার বাবা হ্যারল্ড ডাল, রোয়াল্ড ডালের বাবার নাম হচ্ছে হ্যারল্ড ডাল, তোমরা এটা মনে রাখবে। মাই ফাদার, আমার বাবা, হ্যারল্ড ডাল ওয়াজ আ নরওয়েইয়ান, তিনি ছিলেন একজন নরওয়েইয়ান অর্থাৎ নরওয়ে দেশের মানুষ। যেমন ধরো আমরা ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়া দেশের মানুষ ইন্ডিয়ান, তো সেরকম রোয়াল্ড ডালের বাবা হ্যারল্ড ডাল তিনি ছিলেন একজন নরওয়েইয়ান অর্থাৎ তিনি নরওয়ে দেশের মানুষ ছিলেন। হু কেম ফ্রম, যিনি এসেছিলেন, কোথা থেকে এসেছিলেন? ফ্রম আ স্মল টাউন, একটি ছোট্ট শহর থেকে, নিয়ার অসলো, অসলোর কাছে। অসলো নামক একটি জায়গা আছে, অসলোর কাছে শহর, একটি ছোট্ট শহর থেকে তিনি এসেছিলেন। সেই শহরটির নাম বলছে দেখো কল্ড সার্পসবার্গ, সেই শহরটির নাম হচ্ছে সার্পসবার্গ। তাহলে এখানে এই লাইনটা পরে আমরা বুঝতে পারলাম যে রোয়াল্ড ডাল তিনি বলছেন যে তার বাবা হ্যারল্ড ডাল তিনি ছিলেন নরওয়ে দেশের মানুষ এবং তিনি কোথা থেকে এসেছিলেন? তিনি একটি ছোট্ট শহর থেকে এসেছিলেন, সেই শহরটির নাম হচ্ছে সার্পসবার্গ এবং সেই সার্পসবার্গ শহরটি অসলোর কাছে অবস্থিত। তারপরে বলছে হিজ ওন ফাদার, তার নিজের বাবা, মাই গ্র্যান্ডফাদার, আমার দাদু। অর্থাৎ রোয়াল্ড ডাল এখানে বলছেন যে তার নিজের বাবা, মানে হ্যারল্ড ডালের কথা বললো যে হ্যারল্ড ডালের বাবা, তার মানে রোয়াল্ড ডালের দাদু হচ্ছে। তো ওয়াজ আ ফেয়ারলি, তিনি ছিলেন একজন মোটামুটি প্রসপেরাস, সমৃদ্ধশালী মার্চেন্ট, ব্যবসায়িক, হু ওন্ড আ স্টোর, যিনি একটি দোকানের মালিক ছিলেন, ইন সার্পসবার্গে অ্যান্ড ট্রেডেড ইন, এবং কারবার করেছিলেন বা ব্যবসা করেছিলেন, জাস্ট অ্যাবাউট এভরিথিং, প্রত্যেকটি জিনিসে, সব কিছু জিনিসে, ফ্রম চিজ টু চিকেনওয়্যার, চিজ থেকে শুরু করে মুরগি রাখার যে খাঁচা তৈরি হয় সেই খাঁচা তৈরিতে এক বিশেষ ধরনের তার ব্যবহার করা হয়, তো সেই তারটিও তার দোকানে পাওয়া যেত। অর্থাৎ চিজ থেকে চিকেনওয়্যার, অর্থাৎ চিজ থেকে মুরগি তৈরির খাঁচার যে তার সেটিও তার দোকানে পাওয়া যেত। অর্থাৎ A to Z সব কিছু জিনিসপত্র তার দোকানে পাওয়া যেত। কার দোকানে পাওয়া যেত? রোয়াল্ড ডালের দাদুর দোকানে। তো এখানে এই লাইনটিতে ওই জন্য বলছে যে হিজ ওন ফাদার, তার নিজের বাবা, তার মানে তার নিজের বাবা বলতে হ্যারল্ড ডালের বাবার কথা বলছে। মাই গ্র্যান্ডফাদার মানে আমার দাদু, মানে রোয়াল্ড ডালের দাদুর কথা বলছে। তিনি কিন্তু একজন মোটামুটিভাবে সমৃদ্ধশালী একজন ব্যবসায়িক ছিলেন। প্রসপেরাস মানে হচ্ছে সমৃদ্ধশালী আর মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়িক। তো রোয়াল্ড ডালের দাদু তিনি একজন সমৃদ্ধশালী ব্যবসায়িক ছিলেন। তার মানে আমরা বুঝতে পারছি যে রোয়াল্ড ডাল তিনি একটি বিজনেস ফ্যামিলি থেকে বিলং করতেন। তো ভালো কথা। তো তার দাদুর একটা দোকান ছিল, সেই দোকানটা কোথায় ছিল? সার্পসবার্গে, এবং সেই দোকানে সব জিনিস পাওয়া যেত। সব জিনিস বলতে একদম A to Z সব জিনিস পাওয়া যেত। সেই জন্য এখানে বলছি যে চিজ থেকে চিকেনওয়্যার, চিজ থেকে মুরগি রাখার যে খাঁচা হয় সেই খাঁচা তৈরিতে যে তার ব্যবহার করা হয় সেই তারটিও তার দোকানে পাওয়া যেত, মানে রোয়াল্ড ডালের দাদুর দোকানে। তারপরে বলছে দেখো, মাই ফাদার, আমার বাবা, হ্যাড লস্ট অ্যান আর্ম, একটি হাত হারিয়েছিলেন, হোয়েন হি ওয়াজ 14, যখন তার বয়স ছিল 14 বছর। রোয়াল্ড ডাল বলছেন যে তার বাবা অর্থাৎ হ্যারল্ড ডাল তার একটি হাত নষ্ট হয়ে গিয়েছিল যখন তার বয়স ছিল 14 বছর। হ্যারল্ড ডালের বয়স যখন 14 বছর ছিল তখন কোনো কারণে, যাই হোক দুর্ঘটনার কারণে হোক বা কোনো কারণে তার একটি হাত নষ্ট হয়ে গিয়েছিল। বাট হ্যাড বিকাম আ সাকসেসফুল শিপ ব্রোকার, কিন্তু তিনি একজন সফল জাহাজের দালাল হয়ে গিয়েছিলেন। সাকসেসফুল মানে হচ্ছে সফল আর শিপ ব্রোকার মানে হচ্ছে জাহাজের দালাল। তো এই রোয়াল্ড ডালের বাবা হ্যারল্ড ডাল তার একটা হাত ছিল না ঠিকই, কিন্তু পরবর্তীতে তিনি একজন সফল শিপ ব্রোকার হয়েছিলেন, জাহাজের দালাল হয়েছিলেন। এখন এই শিপ ব্রোকার কাকে বলা হয়, জাহাজের দালাল কাকে বলা হয়, সেটি জানতে গেলে আমাদেরকে পরবর্তীতে পড়তে হবে। এই জাহাজের দালাল বলতে আমরা কি বুঝি, শিপ ব্রোকার বলতে কাকে বোঝানো হচ্ছে। আর শিপ ব্রোকার, একজন জাহাজের দালাল, ইজ আ পার্সন, একজন ব্যক্তি। একজন জাহাজের দালাল হচ্ছে সে একজন ব্যক্তি, হু সাপ্লাইজ, যে সরবরাহ করে, দ্য শিপ, জাহাজে, উইথ এভরিথিং, সব কিছু জিনিস, ইট নিডস, যা এটির প্রয়োজন হয়, হোয়েন ইট কামস ইনটু পোর্ট, যখন এটি বন্দরে আসে। অর্থাৎ এখানে বলছে যে শিপ ব্রোকার হচ্ছে সেই ধরনের ব্যক্তি যে জাহাজে সমস্ত জিনিস সাপ্লাই করে।
জাহাজ অনেক দূর সমুদ্র যাত্রা করে এসেছে এবং দীর্ঘদিন সমুদ্র যাত্রা করার পর যখন বন্দরে এসে পৌঁছায় তখন জাহাজে অনেক রকম জিনিসের প্রয়োজন হয়, আর সেই সমস্ত জিনিস কে সাপ্লাই দেবে? একজন শিপ ব্রোকার। আর শিপ ব্রোকার কে ছিল? রোয়াল্ড ডালের বাবা হ্যারল্ড ডাল। তো এই হ্যারল্ড ডালের কাজ ছিল জাহাজে সমস্ত রকম জিনিস সাপ্লাই দেওয়া। যখন জাহাজ বন্দরে এসে পৌঁছবে তখন জাহাজে অনেক রকম জিনিসের প্রয়োজন হয়, সেই সমস্ত জিনিস সাপ্লাই দেবে কে? হ্যারল্ড ডাল। তো তিনি ছিলেন একজন সফল শিপ ব্রোকার, তিনি ছিলেন একজন জাহাজের দালাল। তো এখানে শিপ ব্রোকার বলতে কি বোঝানো হচ্ছে তাহলে বুঝতে পারছো যে শিপ ব্রোকার বলতে এমন একজন ব্যক্তির কথা বলছে যে জাহাজে নানা রকম জিনিস সরবরাহ করে, নানা রকম জিনিস সাপ্লাই দেয় যখন জাহাজ সমুদ্র যাত্রা শেষে বন্দরে এসে পৌঁছায়। তো জাহাজে কি কি জিনিসের প্রয়োজন হয় সেগুলো এখানে বলা হচ্ছে। ফিউল অ্যান্ড ফুড, জ্বালানি এবং খাবার। রোপস অ্যান্ড পেন্ট, দড়ি এবং রং। সোপ অ্যান্ড টাওয়েলস, সাবান এবং তোয়ালে। হ্যামার্স অ্যান্ড নেলস, হাতুড়ি এবং পেরেক। অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটিল আইটেমস, এবং হাজার রকমের আরও অন্যান্য ছোট ছোট জিনিস। তাহলে জাহাজ যখন বন্দরে এসে পৌঁছায়, দীর্ঘদিন সমুদ্র যাত্রা করেছে, জলপথে যাত্রা করেছে, তো যখন বন্দরে এসে পৌঁছেছে তখন তাদের সমস্ত জিনিস তো শেষ হয়ে যায়, তো সেই সমস্ত জিনিসগুলোকে আবার লোড করতে হবে, তাদের অনেক জিনিসের প্রয়োজন হয়। তো কি কি জিনিসের প্রয়োজন হয় সেগুলো এখানে বলা হলো যে ফিউল অ্যান্ড ফুড, জ্বালানি এবং খাবার। জ্বালানি অর্থাৎ যে জিনিস দিয়ে জাহাজ চলবে সেই জ্বালানির প্রয়োজন হবে, তারপরে খাবারের প্রয়োজন হবে, দড়ির প্রয়োজন হবে, রঙের প্রয়োজন হবে, সাবানের প্রয়োজন হবে, তোয়ালের প্রয়োজন হবে, হাতুড়িও দরকার, পেরেকও দরকার, এছাড়াও আরও অন্যান্য আরও অনেক হাজার রকমের ছোটোখাটো জিনিসের প্রয়োজন হয়। তো এই সমস্ত জিনিস যে সাপ্লাই দেয় তাকেই বলা হয় শিপ ব্রোকার, তাকেই বলা হয় জাহাজের দালাল। আর রোয়াল্ড ডালের বাবা হ্যারল্ড ডাল তিনি ছিলেন একজন সফল শিপ ব্রোকার। A shipbroker is a kind of enormous shopkeeper. একজন জাহাজের দালাল হচ্ছে এক প্রকারের, a kind of মানে হচ্ছে এক প্রকারের, enormous মানে হচ্ছে বিশাল, shopkeeper মানে দোকানদার, for ships জাহাজের জন্য। অর্থাৎ জাহাজের যা যাবতীয় মালপত্র প্রয়োজন হয়, জাহাজের যা সমস্ত জিনিসপত্র দরকার হয় সেই সমস্ত জিনিস কে রাখতো? একজন শিপ ব্রোকার। আর সেই শিপ ব্রোকারটাকে রোয়াল্ড ডালের বাবা হ্যারল্ড ডাল। তো শিপ ব্রোকার হচ্ছে এক ধরনের বিশাল দোকানদার যার দোকানে জাহাজের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যেত। তো এখানে সেটিও আরও ডিটেলসে তিনি এক্সপ্লেন করে দিয়েছেন। অ্যান্ড বাই ফার এবং সর্বাংশে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, হি সাপ্লাইজ তিনি সরবরাহ করতেন, টু দেম তাদেরকে, ইজ দ্য ফিউল জ্বালানি, অন হুইচ যেটিতে দ্য শিপস ইঞ্জিনস রান যেটিতে জাহাজের ইঞ্জিন চলে, ইন দোজ ডেজ ওই দিনগুলোতে, অনলি কোল কেবলমাত্র কয়লা। অর্থাৎ সেই পুরনো সময়ে, সেই প্রাচীন সময়ে জাহাজের ইঞ্জিন চলতো কয়লাতে, আর সেই কয়লা কে সাপ্লাই দিত? রোয়াল্ড ডালের বাবা হ্যারল্ড ডাল। আর জ্বালানি অর্থাৎ ফিউল জাহাজের হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই ফিউল না হলে তো জাহাজের ইঞ্জিন চলবে না, জাহাজ চলবে কি করে? তো তৎকালীন সময়ে স্টিম ইঞ্জিন ছিল, জাহাজের স্টিম ইঞ্জিন ব্যবহার করা হতো, স্টিম ইঞ্জিনের সাহায্যে জাহাজ চলতো। তো এই স্টিম ইঞ্জিনকে চালানোর জন্য তখন প্রয়োজন হতো প্রচুর কয়লা, আর এই কয়লা সাপ্লাই দিত কে? রোয়াল্ড ডালের বাবা হ্যারল্ড ডাল। তো তিনি কয়লা সাপ্লাই দিতেন। বর্তমান সময়ে জাহাজ ডিজেলে চলছে। হি সেট আপ আ শিপ ব্রোকিং ফার্ম, তিনি একটি শিপ ব্রোকিং ফার্ম বলতে জাহাজের একটি প্রতিষ্ঠান, তিনি জাহাজের একটি প্রতিষ্ঠান বা জাহাজের একটি অফিস তোমরা বলতে পারো, যে তিনি একটি জাহাজের প্রতিষ্ঠান বা জাহাজের অফিস তিনি প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস, দক্ষিণ ওয়েলসের কার্ডিফ নামক একটি জায়গায় তিনি একটি শিপ ব্রোকিং ফার্ম অর্থাৎ তিনি তার একটি অফিস প্রতিষ্ঠা করেছিলেন। মাই ফাদার আমার বাবা, মেট মাই মাদার আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, সোফি ম্যাকডেলেন হেসেলবার্গের সঙ্গে, ডিউরিং দ্য সামার অফ 1911 গ্রীষ্মকালের সময়ে, অ্যান্ড ওয়ার ম্যারিড এবং বিয়ে করেন সুন আফটার তারপরে। তার মানে এখানে বুঝতে পারলাম যে এখানে রোয়াল্ড ডাল তিনি বলছেন যে 1911 সালের দিকে রোয়াল্ড ডালের বাবা হ্যারল্ড ডাল, তার মায়ের নামটাও এখানে বলে দিচ্ছে, সোফি ম্যাকডেলেন হেসেলবার্গ, তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিল কোন সময়? 1911 সালের সামারে, অর্থাৎ 1911 সালের গ্রীষ্মকালের সময় তারা সাক্ষাৎ করেছিল, তারা দেখা করেছিল এবং তারা বিয়ে করেছিল। তাহলে এখানে আমরা রোয়াল্ড ডালের বাবা এবং মায়ের দুজনের নামই পেলাম, যে তার বাবার নাম ছিল হ্যারল্ড ডাল এবং তার মায়ের নাম ছিল সোফি ম্যাকডেলেন হেসেলবার্গ, এবং তাদের দেখা হয়েছিল 1911 সালে এবং তারপরে তারা বিয়ে করে নেয়। এরপরে নেক্সট পেজে চলে যাও। ইন 1918 সালে
এরপরে 1918 সালের কথা বলছে। ইন 1918 1918 সালে হোয়েন আই ওয়াজ 2, যখন আমার বয়স ছিল 2 বছর। অর্থাৎ রোয়াল্ড ডাল তিনি বলছেন যে 1918 সালে আমার বয়স যখন ছিল 2 বছর, উই অল আমরা সবাই মুভড ইনটু আমরা চলে গিয়েছিলাম, স্থানান্তরিত হয়েছিলাম। কোথায় চলে গিয়েছিলাম? অ্যান ইম্পোজিং কান্ট্রি ম্যানশন, একটি চিত্তাকর্ষক গ্রামের প্রাসাদে। কান্ট্রি মানে আমরা জানি দেশ, কিন্তু এখানে আমরা বলবো গ্রাম। তো একটি চিত্তাকর্ষক গ্রামের একটি প্রাসাদে আমরা চলে গিয়েছিলাম। 1918 সালে তারা তাদের জায়গা, তারা তাদের বাসস্থান শিফট করে নিয়েছিলেন। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়ে গিয়েছিলেন, তারা তাদের বাসস্থান চেঞ্জ করেছিলেন। তারা একটি গ্রামের বিশাল বড় প্রাসাদে তারা চলে গিয়েছিলেন, ম্যানশনে চলে গিয়েছিলেন। ম্যানশন মানে হচ্ছে প্রাসাদ। তো সেই প্রাসাদটা ছিল ইম্পোজিং মানে চিত্তাকর্ষক, মানে দেখতে খুবই ভালো ছিল, বিশাল বড় বাড়ি, এবং সেই বাড়ি তো নয় প্রাসাদ, সেই প্রাসাদটি দেখতে খুবই সুন্দর ছিল, সেই জন্য তিনি এখানে ইম্পোজিং কথাটি ব্যবহার করেছেন। ইম্পোজিং মানে চিত্তাকর্ষক, দেখতে খুবই সুন্দর এই অর্থে। তো 1918 সালে যখন রোয়াল্ড ডালের বয়স ছিল 2 বছর, তো তারা শিফট হয়ে গিয়েছিলেন, তারা অন্য জায়গায় চলে গিয়েছিলেন, একটি গ্রামের প্রাসাদে চলে গিয়েছিলেন, যে প্রাসাদটি দেখতে খুবই সুন্দর ছিল। বিসাইড দ্য ভিলেজ অফ র্যাডির, র্যাডির গ্রামের পাশে, র্যাডির নামক একটি গ্রাম ছিল, সেই গ্রামের পাশে একটি প্রাসাদে তারা চলে গিয়েছিলেন। অ্যাবাউট 8 মাইলস নর্থ অফ কার্ডিফ, কার্ডিফের 8 মাইল উত্তর দিকে। আই রিমেম্বার, আমার মনে আছে, ইট অ্যাজ আ মাইটি হাউস, আমার মনে আছে এটি ছিল একটি বিশাল বড় বাড়ি। মাইটি হাউস, মাইটি মানে বিশাল বড়। এখানে লেখক রোয়াল্ড ডাল তিনি বলছেন যে আমার মনে আছে যে ওই বাড়িটা একটা বিশাল বড় বাড়ি ছিল, মাইটি হাউস ছিল, বিশাল বড় বাড়ি ছিল, উইথ টারেটস, চূড়া ছিল। টারেটস মানে হচ্ছে চূড়া, ওই বাড়িটার চূড়া ছিল, বাড়ির ওপরে অনেক গম্বুজ ছিল। অন ইটস রুফ, ছাদে, ছাদে টারেটস ছিল, ছাদে চূড়া ছিল। অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স, এবং রাজকীয় তৃণাবৃত জমি ছিল। লন্স মানে হচ্ছে তৃণাবৃত জমি। অ্যান্ড টেরাসেস, এবং চত্বর ছিল অল অ্যারাউন্ড ইট, এর চারিদিকে। তোমরা বইয়ে একটি ছবি দেওয়া আছে, খুব সুন্দর ছবি দেওয়া আছে তোমাদের পাঠ্যপুস্তকে, সেই ছবিটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এখানে যে জিনিসটি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে বিশাল বড় প্রাসাদটি তোমরা দেখতে পাচ্ছ, সেই প্রাসাদের চারিপাশে তৃণাবৃত জমি ছিল, অর্থাৎ ঘাস ছিল। তোমরা দেখে বুঝতে পারছো চারিদিকে সবুজ ঘাস এবং চত্বর ছিল। তো এখানে রোয়াল্ড ডাল সেই বাড়ির চারপাশে কি কি রয়েছে সেটি তিনি বর্ণনা করছেন। তো সেখানে লঞ্চ ছিল, তৃণাবৃত জমি ছিল, টেরেস ছিল, চত্বর ছিল। তারপরে কি বলছে? দেয়ার ওয়ার মেনি একর্স অফ ফার্ম, সেখানে ছিল অনেক একর খামার। অ্যান্ড উডল্যান্ড, এবং বনভূমি। অ্যান্ড আ নাম্বার অফ কটেজেস, এবং কিছু সংখ্যক কুটির ফর দ্য স্টাফ, কর্মীদের জন্য। অর্থাৎ সেই যে বাড়ি, সেই যে প্রাসাদ, সেই প্রাসাদের পাশে তাদের বাড়িতে যে সমস্ত চাকর বাকর বা স্টাফ যারা কাজ করতো তাদের থাকার জন্য কিছু কটেজ ছিল, তাদের থাকার জন্য কিছু কুঁড়ে ঘর ছিল, এবং অনেক একর জায়গা জুড়ে খামার ছিল, তারপরে বনভূমি ছিল। তাহলে এই সমস্ত বর্ণনা শুনে আমরা বুঝতে পারছি যে রোয়াল্ড ডাল তিনি তো কোনো গরিব ঘরের ছেলে ছিলেন না, তার মানে তিনি একটি ভালো সমৃদ্ধশালী পরিবার থেকে বিলং করতেন। তিনি একটি তাদের পরিবার অনেক সচ্ছল ছিল, তিনি একটি ভালো পরিবার থেকে বিলং করতেন, কারণ তিনি একটি বিশাল বড় প্রাসাদে থাকতেন, এবং তার চারিদিকে বিশাল সব তৃণাবৃত জমি, এবং তাদের বাড়িতে অনেক চাকর বাকর কাজ করতো, স্টাফ কাজ করতো, তাদের থাকার জন্য কটেজ। তো এই সমস্ত যে জিনিস বলছেন, তো এইসব জিনিস দেখে আমরা বুঝতে পারছি যে তিনি একটি বড় ঘরের সন্তান ছিলেন, তিনি একটি ভালো পরিবারের একটি সন্তান ছিলেন, সচ্ছল পরিবারের সন্তান তিনি ছিলেন। এরপরে বলছে দেখো, ভেরি সুন, খুব শীঘ্রই, দ্য মিডোজ, তৃণভূমি, মিডোজ মানে হচ্ছে তৃণভূমি, ওয়ার ফুল অফ মিল্কিং কাউজ, পূর্ণ হয়ে গিয়েছিল দুধেল গাই দ্বারা। অ্যান্ড দ্য স্টাইস, এবং শুকরের খোঁয়ার, ওয়ার ফুল, পূর্ণ হয়েছিল, অফ পিগস, শুকর দ্বারা। অ্যান্ড দ্য চিকেন রান, এবং মুরগি থাকার জায়গাগুলো, ওয়াজ ফুল, পূর্ণ হয়েছিল, অফ চিকেন্স, ছোট ছোট মুরগির বাচ্চা দ্বারা। তার মানে সেই যে প্রাসাদের চারপাশে যে সমস্ত জিনিসগুলো রয়েছে তিনি বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন যে তৃণভূমি, যে তৃণভূমিগুলো ছিল সেখানে অনেক দুধেল গাই ছিল, অর্থাৎ যে সমস্ত গরু অনেক দুধ দেয়, তো সেই সমস্ত মিল্কিং কাউজ ছিল, দুধেল গাই ছিল। তারপরে শুকরের খোঁয়ারগুলোতে অনেক শুকর ছিল। তারপরে মুরগি থাকার জায়গাগুলোতে অনেক ছোট ছোট মুরগির বাচ্চাও ছিল। তো খুব সুন্দর একটা দারুণ একটি পরিবেশে তিনি বর্ণনা দিচ্ছেন। এরকম পরিবেশ যদি সবাই পায় তো খুব তো ভালোই হয়, যে চারে গরু থাকবে, তারপরে চিকেন থাকবে, তারপরে উডল্যান্ড থাকবে, একটা দারুণ ব্যাপার হবে। বাড়িতে অনেক চাকর বাকর থাকবে, এই এলাহি ব্যাপার, বিশাল ব্যাপার স্যাপার। তো যাই হোক,
তো এখানে তিনি তার বাড়ির পরিবেশের তিনি বর্ণনা দিচ্ছেন যে অনেক দুধেল গাই ছিল, তারপরে শূকরের খোঁয়ারে অনেক শূকর ছিল এবং চিকেন রাখার জায়গা অর্থাৎ মুরগি থাকার জায়গাতে অনেকগুলো মুরগির বাচ্চা ছিল। দেয়ার ওয়ার সেভারাল হর্সেস, সেখানে কিছু ঘোড়া ছিল। ফর পুলিং দ্য প্লাউজ, লাঙল টানার জন্য, প্লাউ মানে হচ্ছে লাঙল, তো লাঙল টানার জন্য সেখানে কিছু ঘোড়া ছিল। অ্যান্ড দ্য হে ওয়াগনস, এবং খড় বোঝাই মালগাড়ি টানার জন্য। অর্থাৎ তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের ছবিতেও দেখতে পাবে যে খড় বোঝাই মালগাড়ি, হে ওয়াগনস মানে হচ্ছে খড় বোঝাই মালগাড়ি, খড় বোঝাই মালগাড়ি, খড় গরুকে খাওয়ানোর জন্য প্রয়োজন, তো খড় বোঝাই মালগাড়ি টানার জন্য এবং লাঙল টানার জন্য ঘোড়া ছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ আ প্লাউম্যান, এবং সেখানে একজন কৃষক ছিল। অ্যান্ড আ কাউম্যান, এবং দোহাল ছিল, অর্থাৎ যে গরু দুধ দোহাবে, গরুর সমস্ত দেখাশোনা করবে। অ্যান্ড আ কাপল অফ গার্ডেনার্স, এবং কিছু সংখ্যক মালি ছিল যারা গার্ডেনের দেখভাল করবে, যারা বাগানের দেখভাল করবে। অ্যান্ড অল ম্যানার অফ, এবং সব রকমের সার্ভেন্টস, চাকর বাকর ছিল ইন দ্য হাউস ইটসেলফ, বাড়ির মধ্যেই। তাহলে এখানে এখানে তিনি বলছেন যে লেখক রোয়াল্ড ডাল তিনি বলছেন যে তাদের বাড়ির ভেতরে কি ছিল, তাদের বাড়িতে অনেক চাকর বাকর কাজ করতো, সব রকম চাকর বাকর ছিল সব রকম কাজ করার জন্য। তাহলে তিনি একটি বিজনেস ফ্যামিলি থেকে বিলং করতেন এবং তাদের বাড়ির মধ্যে সমস্ত ব্যাপার স্যাপার, অনেক এলাহি ব্যাপার স্যাপার ছিল বাড়িতে কাজ করার জন্য, সব রকম চাকর বাকর, তারপরে কৃষক ছিল, তারপরে কাউম্যান ছিল, দোহাল ছিল যারা গরুর দেখভাল করবে, গরুর দুধ দোহাবে, তারপরে এছাড়াও গার্ডেনার ছিল, অনেক মালি ছিল যারা বাগানের দেখভাল করবে। তো তাহলে তাদেরকে নিজেদেরকে কিছু, তার মানে তাদের নিজেদেরকে কোনো কাজই করতে হতো না। তো যাই হোক, সার্ভেন্টস ছিল। তো এখানে আমাদের গল্পের পার্ট 1 শেষ হয়ে গেল। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব কেন করছো না? প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো মিনিং, ইংলিশ ওয়ার্ডের কোনো বেঙ্গলি মিনিং যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো এবং পরবর্তী কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাইছো সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি রিপ্লাই করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।